নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প ঋণ শোধ। তা জগতে কিছুই অসম্ভব নয়। না হলে শ্রীবিলাস সরকার অহরহ মনে মনে তার আজন্মের প্রাণের জেঠু শ্রীপতি সরকারের মৃত্যু কামনা করে চলে, অথচ করে চলেছে সে তাই। অবশ্য তার একটা পটভূমিকাও আছে। শ্রীপতি সরকারের এই দীর্ঘ ৮৭ বছরের জীবনে অনেক অধ্যায় কেটেছে তো। শ্রীপতি হাতিবাগানের ওই সরকার বাড়ির বড় ছেলে, তবে ব্যাচিলার মানুষ, তাই তিনি কারো বাবা বা বাপি নন। শ্রীপতি বাড়ি শুদ্ধ ছানাপোনার বড় জেঠু। অবশ্য শ্রীপতির আরও ভাই আছে, তারা হচ্ছে মেজু জেঠু, সেজু জেঠু, তবে জেঠু বলতেই যেন বড় জেঠু। সেই জেঠুই এ বাড়ির বলতে গেলে হর্তাকর্তা, বিধাতা। অন্য ভাইরা তাকে কিছু না জিজ্ঞেস করে কিছুই ভাবতে পারে না। এখন ক্রমশ হয়তো অত কট্টর অবস্থা নয়, তারা তলে তলে স্বাধীনভাবে করেও ফেলে কিছু। তবে সাবধান হয় বরদা যাতে টের না পান। আর কিছু না, হয়তো একটু আহত হবেন, বলবেন, সে কি রে, আমায় একবার বললি না, কিংবা আমি একটু জানতে পারলাম না, এত বড় কাজটা করে ফেললি। অবশ্য কাজটা হয়তো এমন কিছুই না, নিতান্তই তুচ্ছ। হয়তো উঠোনের কলটায় অবিরাম জল পড়ে যাচ্ছে বলে প্লাম্বার ডেকে সেটা সারাই করা, কিংবা দেওয়ালের কোথায় একটু ফাটল ধরলো, একটা মিস্ত্রি ডেকে সেটুকু দাগাবাজি করা। যে এই পাপে পাপী, সে আমতা আমতা করে একটা কৈফিয়ত দেয়, বলে, তুমি তখন বাড়ি ছিলে না, মিস্ত্রি বেটাদের তো সহজে পাওয়াই যায় না, ইত্যাদি ইত্যাদি। তবে আহত মুখ করে বেশিক্ষণ থাকবার পাত্র বরদা নন। তিনি তক্ষুনি বলে ওঠেন, তা যা বলেছিস, বেটারা যেন এক একখানি নবাব পুত্তুর। তবে এই বরদা অথবা বাড়ি শুদ্ধ ছানাপোনার বড় জেঠুর একটা দারুণ দুর্বলতা। সব ছোট ভাইপো শ্রীবিলাসের প্রতি অসীম ভালোবাসা। সে তার শিবাই, শিবু, শিবাজি। বাড়ির সব ছেলেপুলের মধ্যে সেই যেন মধ্যমণি। তবে বিশেষের মধ্যে সে হচ্ছে অল্প বয়সে মাতৃহারা। তা সে এমন অল্প বয়সে যে মার জন্যে মন কেমন করার প্রশ্নও নেই। মা কেমন দেখতে ছিল তার মনেও নেই। বাড়িতে আর যেসব জেঠি পিসিরা, তারাই তাকে মানুষ করে তুলেছেন নিজেদের ছেলেপুলের সঙ্গে সমান যত্নে। কিন্তু সে তো সমান যত্নে, শিবায়ের যোগ্য বিশেষ যত্নে কি? অতএব সেই বিশেষ যত্নটির জন্যেই জেঠুর প্রত্যাশা। আহা, ও অকালে মা মরা না, তাই জেঠু সর্বদা টিকটিক করে বেড়াতেন। শিবাই দুধ খেলো কিনা, শিবাই ঠিক সময়ে খাবার পেল কিনা, শিবাইয়ের পাতের মাঝখানা ছোট কিনা। আরও কাল হলো শিবাইয়ের বয়স যখন বছর ৩ জেঠু রিটায়ার করে বাড়িতে জেঁকে বসেছিলেন, কাজেই অগাধ সময়। অন্য মহিলারা এতে মনে মনে খুবই অসন্তুষ্ট হন, কিন্তু মুখ ফুটে তো বলতে পারেন না। বড়জোর অন্য বাচ্চাদের মারফত বলেন, এই বড় জেঠুকে বল, শিবাই যে দুধ খেতে চায় না, মাছে কাঁটা আছে বলে থালায় মাছ দেখলে হাত পা ছোড়ে। অবশ্য এমন স্বরে বলেন তাতে তাঁদের বড় ঠাকুরের নিজের শুনতে কোনো অসুবিধেই হয় না। বড় ঠাকুরও ঈষৎ অসন্তুষ্ট স্বরে বলেন, ছেলে পুলে তো তা করবেই বৌমা, ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়, আর ওকে কাঁটা মাছ দেওয়াই বা কেন? আমি তো ওর জন্য আলাদা ১ পোয়া করে কাটা পোনা নিয়ে আসি।
তা আনেন তিনি, কারণ রিটায়ার করা অবধি বাজার করাটা তার নিত্যকর্মের অঙ্গ হয়ে গেছে। কাটা পোনাতেও বলে কাঁটা, আসলে ছেলেটার মাছি দু চক্ষের বিষ, তাই ছুতো করে কাঁটা বলে। কিন্তু এত কথা তো আর বোঝানো যায় না। একবার একটা বাচ্চা বলে ওঠে, মা বলছিল ও খালি হাঁসের ডিম ভাজা খেতে চায়, মাছ খেতে চায় না। হাঁসের ডিম ভাজা? তা চাইতে পারে, জিনিসটা বড়ই মুখরুচি। আমারই এখন হাঁসের ডিম ভাজা শুনলেই জিভে জল আসে। কিন্তু তা বললে তো চলবে না, মাছ না খেলে চোখের জ্যোতি কমে যায়। তখন হাতিবাগান পাড়ায় কেন, যে কোনো পাড়াতেই হিন্দু বাড়িতে ওই হাঁসের ডিমটার চল ছিল। মুরগির ডিমের প্রশ্নই ছিল না, সে তো অচ্ছুত। তাছাড়া শুধু ডিম বলেই কাজ সারা হতো না কেন কে জানে, তাকে পুরো নামেই অভিহিত করা হতো হাঁসের ডিম। তা সেই হাঁসের ডিমের গেরস্তের রান্নাঘরে অবাধ গতি। ভাতের হাঁড়ির মধ্যেও সেদ্ধ করে নেওয়া হয় তার ডালনা রাঁধবার আগে। অথচ মুরগির ডিম? বাড়ির কোনো একটা বাচ্চার বুঝি টাইফয়েড হয়েছিল, ডাক্তার বলেছিল রোজ সকালে একটা করে মুরগির ডিম হাফ বয়েল করে খেতে। ডাক্তারের হুকুম, না মানাও যায় না। তাছাড়া ছেলেটার হাড্ডিসার চেহারাটাও তো দেখবার। তাই সিঁড়ির তলায় একটা হাতল ভাঙা চায়ের কাপের মধ্যে ফুটন্ত জল ঢেলে ঢেলে তাকে হাফ বয়েলে পরিণত করা হতো। কাজটা করত বাড়ির একটি ফ্রক পরা মেয়ে। ছেলেটাকে খাইয়ে যেত তার বাবা অফিস যাওয়ার আগে স্নান করতে যাওয়ার সময়। হ্যাঁ, ছিল এইরকম ব্যবস্থা, এবং এটাকে কেউ অস্বাভাবিক ভাবতও না। হিঁদুর বাড়িতে কি মুরগির ডিম নিয়ে জয় জয়কার করবে? নেহাত প্রাণের দায়ে পড়েই বাড়িতে ঢোকানো। তো সে যাক, প্রসঙ্গ হচ্ছে শিবায়ের খাওয়া নিয়ে। জেঠুর সর্বদা খুঁতখুঁতুনি। কেবলই বলেন, রোগা ভোগা ছেলেটা, ওর দিকে একটু বেশি নজর দেওয়া দরকার। যদিও ঈশ্বর ইচ্ছে ছেলেটা মোটেই রোগা ভোগা নয়, দিব্যি গোপাল গোপাল মুখ, নাদুস নুদুস কালো কালো ছেলেটি। তা বললে কি হবে? জেঠু সর্বদা ওকে রোগা ভোগাই দেখেন। কেবলই হাত বুলিয়ে বুলিয়ে দেখেন তার কণ্ঠার হাড়টা উঁচু দেখাচ্ছে কিনা, তার পাঁজরার হাড়গুলো বাইরে থেকে দৃশ্যমান হচ্ছে কিনা। শিবাই রেগে রেগে বলে উঠত, কেবলই গায়ে হাত বুলিয়ে অত কি দেখো বলো তো জেঠু, ভাল লাগে না। আহা, দেখি তো কি, মনে হচ্ছে যেন রোগা হয়ে গেছিস। হ্যাঁ, রোগা। জানো, আমাদের স্কুলের ছেলেগুলো আমায় বলে মোটকা। হ্যাঁ, এই কথা বলে? আমায় একদিন দেখিয়ে দিস তো কোন পাজিটা বলে। শিবাই হি হি করে হাসে, বলে, তাহলে তুমি আমার স্কুলে গিয়ে সারাদিন বসে থেকো। এই হচ্ছেন জেঠু। তবে ছেলেটা আবার এদিকে সত্যি বাড়ির আর সব ছেলেদের থেকে লেখাপড়ায় উন্নত মানের। একই স্কুলে পড়ে, বাড়িতে একই মাস্টারমশাই এসে বাড়ি শুদ্ধ ছেলেকে পড়িয়ে যান, অথচ তার মধ্যেই জেঠু শিবাই ক্লাসে ফার্স্ট সেকেন্ড হয়, বছর বছর প্রাইজ পায়। এতে আর জেঠুর বাড়াবাড়িটা বাড়বে না? আর সব কটাকে ডেকে ডেকে বলবেন না, দেখ তোরা শিবাইকে দেখে শেখ। আর স্কুলে প্রাইজ পেলেই তো বাড়িতে প্রাইজ বরাদ্দ পরদিন। শিবাইয়ের ইচ্ছে মতো দুহাত ভরা জিনিস নিয়ে আসবেন তাকে দোকানে নিয়ে গিয়ে। পয়সা তো আর অভাব নেই, বরাবর ভালো চাকরি করে এসেছেন, এখনো মোটা অঙ্কের পেনশন পান। নিজের তো সংসার বলতে কিছু নেই, এই ভাইদের সংসারই তাঁর সংসার। তবে ওই যা বলা হয়েছে, সেই সংসারের মধ্যমণি হচ্ছে তাঁর শিবাই। তা ছেলেটাও জেঠুর মুখ রাখে বটে, টকাটক পাশ করে এগোতে থাকে। ঘরে পরে সবাই বলতে বাধ্য হয়, হীরের টুকরো ছেলে।
এতেও জেঠুর শিবাইকে নিয়ে আদিক্ষেতা বেড়েই চলবে না। এইভাবেই শিবাই টকাটক ইঞ্জিনিয়ারিং পাশ করে ফেলল এবং একটা ভালো চাকরিও পেয়ে গেল। এরপর জেঠুকে পায় কে? শিবাই, শিবু, শিবাজির জন্যে পাত্রী খোঁজার ধুম পড়ে গেল। অবশ্য ইতিপূর্বে শিবাইয়ের থেকে বয়সে বড় জনা তিনেক তুতো ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তারাও নেহাত বেকার নয়। তা বলে শিবাইয়ের তুল্য কি? মহা সমারোহে বিয়ে হয়ে গেল শিবাইয়ের। অবশ্যই সমস্ত সমারোহের আর্থিক ভারটি জেঠুরই ওপর ন্যস্ত ছিল। আর সবাই খেটেছে খুটেছে নিশ্চয়ই। বাড়িতে এমন একখানা ঘটা পটার বিয়েতে সকলেরই মুখ উজ্জ্বল। মেয়ে এমন কিছু আহামরি নয়, তবে রংটা সত্যিই খুব ফর্সা। কোন যেন একটা মফস্বলের স্কুল মাস্টারের মেয়ে, দেওয়া থোয়াও করতে পারেনি তেমন। তাতে কি, কে তার তোয়াক্কা করে? বাড়ির মধ্যে মেয়েরা চুপি চুপি যাই বলুক, জেঠুর কড়া শাসন। খবরদার, নতুন বৌমার কানে যেন ঘুণাক্ষরে ওসব কথা না ওঠে। এইভাবেই নতুন বৌমাকে আগলে বেড়ান জেঠু। কেন? বাহ, সে তার প্রাণের শিবাইয়ের বউ না? এটা বাড়ির আর 5 জনের চোখে দৃষ্টিনন্দন না হলেও সে কথা তো মুখ ফুটে কেউ বলতে পারে না। এই যে নতুন বৌমাকে তার বিয়ের সময় দিব্যি একখানা জড়োয়া নেকলেস দিয়েছিলেন, আর আগে বিয়ে হওয়া 2 ভাইপো বউকে মাত্র 2 কানপাশা আর আংটি নাকি দিয়েছিলেন। এতেই বা কে কি বলতে এসেছিল? কেই বা এমন ছোট হতে যাবে? নতুন বৌমার নিজের শ্বশুর শাশুড়ি নেই, সেটা একটা যুক্তি নয়? তো এইভাবেই চলছিল, এবং আর সব তুতো ভাইদের গায়ে ধুলো দিয়ে শিবাই ক্রমেই চাকরির উচ্চতম গ্রেডে উঠেছিল। অর্থাৎ জেঠুর মুখ উজ্জ্বল করছিল, বুকের পাটা বাড়াচ্ছিল। হঠাৎ বিনা মেঘে বজ্রাঘাত। খবর জানা গেল শিবাইয়ের আর এ বাড়িতে থাকা চলবে না, কারণ ওদের কোম্পানির নিয়ম এ ক্লাস অফিসারদের কোম্পানির দেওয়া কোয়ার্টার্সে থাকতে হবে। কোম্পানির নিয়ম ভগবানের নিয়মের মতোই অমোঘ। অতএব যথা নির্দিষ্ট দিনে শিবাই তার বউকে নিয়ে আর নিজেদের নিজস্ব জামাকাপড় নিয়ে চিরদিনের হাতিবাগানের বাড়ি ছেড়ে দমদমের দিকে কোম্পানির কোয়ার্টার্সে চলে গেল। বাক্স, বিছানা, হেন তেন ওসব নেস্টি জিনিস কি ওখানে মানায়? সে এক ছিমছাম ফিটফাট ছবির মতো 2 ঘরা কোয়ার্টার্স। সেখানে কোম্পানি যেখানে যা সাজে তাই দিয়ে সাজিয়ে রেখেছে। অতএব জেঠু শিবাইয়ের বহুদিন ব্যবহৃত জিনিসগুলোর দিকে তাকান আর মনে মনে হু হু করে কাঁদেন। তবে সময়ে সব শোকই সামলায়। জেঠুরও সামলালো, এবং জেঠু সেটাকে সামলে নিতে আর এক ব্যবস্থা করে নিলেন। প্রতিটি রবিবারে শিবাইয়ের বাড়িতে সারাটা দিন কাটিয়ে আসতে থাকলেন। এই হাতিবাগান থেকে দমদম সোজা রাস্তা নয়। তাতে কি, জেঠু কাক ভরে উঠে নিত্যকর্ম স্নান টান ইত্যাদি সেরে নদী যথা ধায় সিন্ধু পানে সেইভাবে ধেয়ে যান শিবাইয়ের কাছে। প্রথম দিন তো শিবাই অবাক। এ কি জেঠু, তুমি একা এতখানি পদ এলে? ছি ছি, কেন? আমি তো ভাবছিলাম আজ ওখানে গিয়ে সবাইয়ের সঙ্গে দেখা করব। রবিবার ছাড়া তো হয়ে ওঠে না। জেঠু সহাস্যে বলেন, তাতে কি, কখন কতক্ষণে যেতিস, 5 জনের ভিড়ে তোকে কতটুকুই বা পেতাম। তার থেকে এ বাবা সম্পূর্ণ সারাটা দিন। কিন্তু একা এতটা এলে কি করে? বাড়িও তো চিনতে না। জেঠু সগর্বে বলেন, একা? তোর জেঠুর কি এখনই বডিগার্ড নেওয়ার বয়স হয়েছে? তাছাড়া তোর বাড়ির আবার চেনার প্রশ্ন। কোম্পানির বাসার ঠিকানা আমার জানা নেই, এক ডাকেই চিনে বার করা যায়। তবে আর কি,
চেনাই যখন হয়ে গেল তখন আর প্রতিটি রবিবারে চলে আসতে বাধা কি। বরং শিবায়ের এই একটু অসুবিধে, পুরনো বাড়িতে একবার যাওয়ার চেষ্টায় বাধা পড়েছে। এমনি উইকডেতে সন্ধ্যার পর অফিস ফেরত যাওয়া যেতে পারে, তবে অতটা রাস্তা যেতেই তো বিলক্ষণ সময় যাবে। আবার ফেরার টাইমটাও তো হাতে রাখতে হবে, কতটুকুই বা বসা যাবে। তাছাড়া তাহলে একা যেতে হয়, বউকে নিয়ে যাওয়া যায় না, সেটাই বা কেমন দেখাবে। অতএব সপ্তাহের পর সপ্তাহ অতিবাহিত হয়। শিবায়ের আর তার শৈশবকালের স্মৃতিমণ্ডিত সেই পুরনো বাড়িটায় যাওয়া হয় না, দেখা হয় না চিরপরিচিত হাতিবাগান বাজারের দৃশ্যটি। ক্রমশ সেই সব দৃশ্যের পিপাসাও ঝাপসা হয়ে আসে। জেঠুর রবিবাসরীয় অভিযান অব্যাহত থাকে। তিনি শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় বীর বিক্রমে কাক ভরে উঠে রওনা দেন। বাড়ির লোক জানে কোনোভাবেই তাকে নিবৃত্ত করা যাবে না। হাতিবাগান থেকে দমদম এরিয়া কমখানি রাস্তা নয়, তবু জেঠু যথা সময়ে তাঁর শিবায়ের বাড়িতে গিয়ে হাজির হন, অর্থাৎ চায়ের টেবিলে। শিবায়ের বউ দুজনেই হা হা করে ওঠে। এ কি জেঠু, কি কাণ্ড, তুমি এত কষ্ট করে? আমরাই তো ভাবছি একটা রবিবারে ও বাড়িতে চলে যাব। কাঁধের ঝোলা থেকে আগের রাত্রেই আহরিত চায়ের সময় টায়ের নানাবিধ উপকরণ বার করে টেবিলে নামাতে থাকেন। কেক, ব্রাউন ব্রেড, চকোলেট, নানা রকম নোনতা বিস্কুট। ওরা হাহা করে ওঠে। এ কি জেঠু, করেছেন কি? দুটো মাত্র মনীষীর জন্য এত? জেঠু সহাস্যে বলেন, আরে বাবা, আর একটা মনীষীও তো বাড়ল তোদের এই জেঠু। একাই তিনজনের আহার সাফ করে ফেলতে পারে। কথাটা অবশ্য মিথ্যে নয়, সেই ক্ষমতা আছেই জেঠুর বরাবরই। অতঃপর চা পর্ব শেষ, দু চারটে গল্প গাছা। কিন্তু বসে বসে জেঠুর সঙ্গে গল্প গাছা করবার সময় আছে কার? ওরা উঠে যায়, নতুন বৌমা রান্নাঘরে আর শিবাই নিজের ঘরে অফিসের কিছু কাজের ফাইল নিয়ে। জেঠুও অবশ্য খবরের কাগজ পড়ার ভানে মুখের সামনে কাগজখানা আড়াল করে বসে বসে ঢুলতে থাকেন। ভোর সকালে চলে আসার তাড়ায় প্রায় সারা রাতই তো ঘুম থাকে না। কাজের মেয়েটা টেবিল সাফ করতে এসে বলে ওঠে, এ কি দাদু, বসে বসে ঘুম হচ্ছেন? শিবাই শুনতে পেয়ে ব্যস্ত হয়ে বলে, যাও জেঠু, ঘরে গিয়ে শুয়ে পড়ো, লাঞ্চের সময় ডাকবো। জেঠুও অবিলম্বে বাধ্য ছেলের মতো পাশের ঘরে সোফা কাম বেডটায় ঘুমোতে থাকেন এবং মুহূর্তে তার নাসিকা গর্জন শুরু হয়ে যায়। সে গর্জন চলতেই থাকে, কখনো দ্রুত তালে, কখনো মৃদু লয়ে। অতঃপর শিবায়ের ডাকে ধড়মড়িয়ে উঠে পড়ে হাতে মুখে জল দিয়ে টেবিলে গিয়ে বসেন। খেতে বসেই ভাতে হাত দিতে না দিতেই শুরু করেন, নতুন বৌমার রান্নাটা কি টেস্টফুল। এই বয়সে এমন ভালো রান্না শিখলে কখন? লেখাপড়াতেই তো কেটেছে। জেঠুর ভাইপো অবশ্য এ মতবাদের সমর্থক নয়। সে তো প্রায়ই বউকে বলে, আচ্ছা, জামাই ষষ্ঠী কি নেমন্তন্ন টেমন্তন্নে তোমার মার হাতে রান্না খেয়েছি, তার রান্না অত চমৎকার, তোমার এমন কেন? বুদ্ধিমতী নতুন বউ এ অপবাদ গায়ে মাখে না। রেগে ওঠার বদলে বলে, সবাই কি অমনি হয়? শুনতে পাই তোমার মা খুব ফর্সা ছিলেন, তুমি এত কালো কেন? অকাট্য প্রতিবাদ, অতএব হাসি দিয়ে শেষ। তা জেঠু ওই উচ্ছ্বসিত প্রশংসার শেষেই টেবিলে রাখা মরিচ গুঁড়ো আর নুনের পাত্র থেকে এক খামচা নুন আর এক মুঠো মরিচ গুঁড়ো পাতে ঢেলে নিয়ে বলে ওঠেন, হ্যাঁ রে, তোরা কাঁচা লঙ্কা খাস না? বউ বলে, কাঁচা লঙ্কা? আমরা তো ঝাল তেমন খাই না, মাঝে মাঝে আসে, পড়ে থেকে শুকিয়ে যায়,
কি কাণ্ড! কাঁচা লঙ্কা হেন জিনিস ফেলে রেখে শুকিয়ে ফেলো? কাঁচা লঙ্কার আজকাল দাম কত জানো? তো দাও, সেই শুকনোই দাও গোটা কত, তবু কিছু অপচয় নিবারণ হোক। কথায় বলে বাড়ির জিনিস ফেলিসনি। বলে সেই নুন, মরিচ গুঁড়ো আর প্রায় ডজন খানেক কাঁচা লঙ্কা দিয়ে নতুন বৌমার টেস্টফুল রান্না গলাধঃকরণ করে। ঢকঢক করে এক গ্লাস জল খেয়ে উঠে পড়ে জেঠু বলতে বলতে যান, আহ, বড় পরিতৃপ্তি করে খাওয়াটা হলো। খাওয়া মাত্রই জেঠু আবার গিয়ে শুয়ে পড়েন। ও ঘর থেকে তার বিখ্যাত ব্যাঘ্র গর্জন শোনা যায়। তবে পড়ন্ত বিকেলে তাকে আর ডাকতে হয় না, নিজেই উঠে পড়েন। ঘর থেকে বেরিয়ে এসে বলে ওঠেন, ওরে শিবাই, চলি রে, দোরটা বন্ধ করে দে। দিয়েই ঝোলা কাঁধে তত্তরিয়ে নেমে যান। এইভাবেই চলছিল। হঠাৎ একদিন এক বিরাট ছন্দপতন ঘটে গেল। শেষ রাত্রি থেকে দারুণ বৃষ্টি, আকাশ জল ভারাক্রান্ত। আজ আর চায়ের টেবিলে কোনো বহিরাগতের আবির্ভাবের ভয় নেই বলে শিবাই আর তার বউ দুজনে নিভৃত সুখে চায়ের টেবিলে মুখোমুখি বসেছে এবং বউ টেবিলের তলার চটি পড়া পায়ে তাল ঠুকে ঠুকে মৃদু গুঞ্জনে গাইছে। এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন মেঘস্বরে বাদল ঝরে ঝরে তপনহীন ঘন তমসায়। হঠাৎ কড়কড় করে বেজে উঠল সেই চির পরিচিত দুর্দান্ত স্বরের ডোরবেলটা। শিবাইয়ের বউ সেই চটি পড়া পাটা একবার সজোরে ঠুকে বলে উঠল, ওই এলেন, আশ্চর্য। অতঃপর দ্বার উদ্ঘাটন। কিন্তু সেই ওই এলেন, আশ্চর্য শব্দটি বোধহয় দরজা ভেদ করে ওদিকে গিয়ে আছড়াল। কারণ দেখা গেল জেঠুর মুখে আজ সেই বিগলিত হাসিটি নেই। ছোট্ট একটি শব্দই যে কটু তিক্ত কষায় তীব্র তীক্ষ্ণ স্বাদের মিক্সার রূপে শ্রবণকারীর কাছে পৌঁছে গিয়েছিল। শিবাই ছুটে এলো, যথারীতি হা হা করে উঠল। সর্বাঙ্গ সিক্ত জেঠুর সেবায় তৎপর হয়ে বউকে ইশারা করল শুকনো তোয়ালে এনে দিতে, শুকনো জামা কাপড় বার করতে। জেঠু অবশ্য বললেন, অত কিছুর দরকার নেই, সঙ্গে ছাতা ছিল, মাথাটা রক্ষে হয়েছে। বলে হাতের ছাতাটা দেয়াল ধারে একটা কোণে নামিয়ে রাখলেন। তবে মনে হলো মাথাটা রক্ষে হওয়াটা এমন কিছু দরকারই ছিল না। পাকা বেলের মতো সেই টাক চকচকে মাথাটায় দু চার ফোঁটা জলও দাঁড়াবার ঠাঁই পায় না। গেছে সর্বাঙ্গ, ভিজে ঢোল। বরবউ দুজনের তৎপরতায় জেঠু যখন গরম সরম হয়ে চায়ের টেবিলে এসে বসলেন, তখন চায়ের সময় অতিক্রান্ত। তবু এসে গেল ফুটন্ত গরম চা, তার সঙ্গে গরম চিড়ে ভাজা। এরাও তো অভুক্ত রয়ে গেছে। শিবাইয়ের একখানা আলমারিতে তুলে রাখা চওড়া মুগা ধাক্কা পাট ভাঙা ধুতি আর গলা বন্ধ একটা সুতিকোট পরে গায়ে একটা র্যাপার জড়িয়ে জেঠু তাড়িয়ে তাড়িয়ে চা খেতে খেতে ঈষৎ অপ্রতিভভাবে বললেন, দেখ তো, তোদের কত অসুবিধে ঘটালাম। আজ দেখছি না বেরোলেই হতো। ওরা বারণও করেছিল, ভাবলাম বাসে আস্তে আস্তে বৃষ্টিটা ছেড়ে যাবে, তা হতচ্ছাড়া আকাশটা। খাওয়া পর্ব মিটলে জেঠু পা গুটিয়ে বসলেন। কাজের মেয়েটা টেবিল সাফ করে নিচে জেঠুর ছাতা বেয়ে প্রবাহিত জলধারাকে ঘষে ঘষে মুছে শুকনো করতে লাগল। জেঠু হঠাৎ বলে উঠলেন, আমি কিন্তু মেঘটা একটু কাটলেই চলে যাব। সে কি জেঠু, এ মেঘ এক্ষুনি কাটবে? থামো তো, আজ বৃষ্টির দিনে খিচুড়ির ব্যবস্থা হচ্ছে।
খিচুড়ি জেঠুর বিশেষ প্রিয় খাদ্য, তথাপি জেঠুর মুখের মেঘ কাটল না। তিনি নিরুৎসাহভাবে বললেন, তোরা খাস, আমার আজ পেটটা কেমন নেই, মাঝে মাঝে কেমন মুচড়ে মুচড়ে উঠছে। এই মোচড়ানি যে পেটের নয় তা মনে মনে অনুধাবন করে শিবাই। বলল, ও কিছু না, আমি একটু ওষুধ দিয়ে দিচ্ছি, ঘরে গিয়ে শুয়ে পড়ো তো, সেরে যাবে, খাওয়ার তো এখন ঢের দেরি। অগত্যা শুয়ে পড়লেন জেঠু, সঙ্গে সঙ্গে ঘুমিয়েও। কারণ রাত থেকেই আকাশের অবস্থা দেখে সারা রাত ঘুম হয়নি, পাছে রবিবাসরীয় অভিযানটি পণ্ড হয়। সে ঘুম ভাঙল সত্যিই অনেক বেলায়। আজ তো সবই অব্যবস্থা, তবুও যতটা সম্ভব তৎপরতায় সবকিছুই করেছে শিবাইয়ের বউ। খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিম ভাজা। পাতের সামনে বসে পড়ে জেঠু বলে উঠলেন, ও বাবা, এইটুকু সময়ের মধ্যে এত সব এলাই কাণ্ড! সাধে বলি নতুন বৌমা ম্যাজিক জানে। তবু সেই বলাটিতেও তেমন জেল্লা ফুটল না। খেলেন অবশ্যই, তবে তেমন চেয়ে চেয়ে আর তারিফ করে করে নয়। শুধু বললেন, ফার্স্ট ক্লাস হয়েছে খিচুড়িটা, বলে আবার গিয়ে শুয়ে পড়লেন এবং যথাসময়ে উঠে পড়ে বিদায়ও নিলেন। কিন্তু সেই বিদায়ই শেষ বিদায়। না না, বালাইশাট, জলে ভিজে নিমোনিয়ায় পড়ে নয়, শুধু জেঠু আর এ দরজায় বেল বাজিয়ে উঠলেন না। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ। বাড়ির লোক অবাক হয়ে বলে, কি বরদা, আজ গেলে না? কি বড় জেঠু, আজ তোমার ব্যাপার কি? জেঠু বলেন, শরীরটা তেমন লাগছে না। জেঠু নিজ মুখে স্বীকার করছেন, শরীরটা তেমন লাগছে না। এ তো দেখা হচ্ছে ব্যাপার গুরুতর। সবাই এক একবার ছুটে এসে দেখতে শুরু করে দিল জ্বর জারি হলো কিনা। হতেই পারে সেদিন ভোর সকালে কি বৃষ্টিতেই ভিজে এলেন। কিন্তু বারবার কপালে, গালে, বুকে হাত দিয়ে দিয়ে পরীক্ষা আনতে দেখা গেল, না, জ্বর নয়, বুড়ো মানুষ এমন একদিন হতেই পারে। যাক, তবুও যে হুড়মুড়িয়ে ভোর সকালে বেরিয়ে পড়েননি, এই ভালো। খবরের কাগজখানা এনে দিয়ে হাতে ধরিয়ে দিল। কিন্তু দেখা গেল অতঃপর প্রতিটি রবিবারে জেঠুর শরীরটা ভালো ঠেকছে না। কোনোদিন মাথা টিপটিপ, কোনোদিন পেট ব্যথা, কোনোদিন হাত পা কামড়ানি। ক্রমশই ইতিহাসের পুনরাবৃত্তি। আস্তে আস্তে জেঠুর রবিবাসরীয় অভিযানের স্মৃতি লোকের চোখে ধূসর হয়ে গেল। এদের কাছে তো বটেই, সেই দমদমবাসী ভাইপোটির কাছেও অবশ্যই। একদিন সে বউয়ের কাছে সন্দেহ প্রকাশ করেছিল, তোমার সেদিনের কথাটা বোধহয় জেঠুর কানে গিয়েছিল। বউ ঝঙ্কার দিয়ে বলেছিল, হ্যাঁ গিয়েছিল, আমি যে ঢাক বাজিয়ে বলেছিলাম। তা কথাটা তো সত্যি, তবে আর কি করার আছে? একমাত্র উপায় একদিন নিজে গিয়ে তত্ত্ব তল্লাশ করা। কি জেঠু, তোমার হলো কি? কিন্তু সময় কোথায়? রবিবারেই সকালে আজকাল শিবাইয়ের বউ নতুন করে গানের চর্চা করতে পাড়ায় কোথায় গানের স্কুলে যাচ্ছে। একমাত্র উইকডেতে অফিস ফেরত সোজা চলে যাওয়া যায়, কিন্তু সে তো একাই। এতদিন পরে সেটা কি ভালো দেখাবে? এখানে এসে পর্যন্তই তো ও বাড়িতে যাওয়া হয়নি। অতএব সে পরিকল্পনা বাতিল। ঠিক করল একদিন না হয় রবিবার বিকেলের দিকেই যাবে। যাচ্ছি, যাবে, হচ্ছে। কিন্তু এমনই কপাল শিবাইয়ের, ওই যাচ্ছি যাব করতে করতে শিবাইয়ের শ্বশুরটি দুম করে অমৃতলোকে যাত্রা করে বসলেন।
ব্যাস, হয়ে গেল পরিকল্পনা খতম। এখন প্রতিটি রবিবারে বউকে নিয়ে ছুটতে হয় একেবারে একাকিনী বিধবা শাশুড়িটির কাছে। দ্বিতীয় প্রাণী নেই আর বাড়িতে, বাদে কাজের মেয়েটা। শিবাই প্রস্তাব দিল তাদের কাছে চলে আসতে। মেয়েও সেই ইচ্ছা প্রকাশ করল, কিন্তু তিনি এক কথায় ঝেড়ে জবাব দিলেন, কখনো হয়? চিরদিনের জায়গা ছেড়ে জামাই বাড়ি গিয়ে থাকব? হয় না। কাজেই ওই রবিবারটি শাশুড়ির চরণে উৎসর্গীকৃত। টানা গাড়িতে যেতে পারে এই যা সুবিধে, তাই শাশুড়ির সপ্তাহের মতো রেশন গাড়িতে চাপিয়ে যাত্রা। শুধু তো খাদ্যবস্তুই নয়, ওষুধ বিশুধ আছে, আছে এটা ওটা। ক্রমেই ওইটাই নিয়ম হয়ে যায় শিবাইয়ের। রবিবার তো সকালেই চাটা গলায় ঢেলে বউকে নিয়ে শাশুড়ির কাছে যায় সাপ্তাহিক রসন নিয়ে। শাশুড়ি খুব কুণ্ঠিত হন, বলেন, একটা মানুষের জন্য এত কেন বাবা? এ যে 1 মাসেও খেয়ে ওঠার মতো নয়। এরা দুজনেই সে কথা উড়িয়ে দেয়। মেয়ে বলে, কি যে বলো তুমি? তুমি কি আর একা খাবে? তোমার ওই কাজের মেয়েটা তো আছে। তাছাড়া তোমার তো আর কাজ নেই, আনাজপাতি সবজিরা শুকিয়ে নষ্ট হতে পারে। ওরে মেয়ে, নষ্ট কি আমরা হতে দিই কখনো? ফ্রিজ কাকে বলে জানতাম আমরা? সব কিছু ঠিক রাখবার মতো কলা কৌশল জানা আছে। তো সে যাই হোক, ঘটনাটা এই, জেঠুর শিবাই আর নতুন বৌমার তদবধি আর যাওয়া হয়ে উঠল না তাদের পুরনো বাড়িতে। তারা জানতেও পারে না জেঠুর এখন অবস্থাটা কি। খোঁজও নেবার উপায় তেমন নেই। ও বাড়িতে তো এখনো এই কালেও টেলিফোন কানেকশন হয়নি। পাশের কাদের বাড়ির যেন একটা ফোন নম্বর শিবাইয়ের কাছে দেওয়া আছে, নেহাত জরুরি কোনো দরকার পড়লে যদি কাজে লাগানো হয়। তা পার্শ্বস্থ লোককে জানিয়ে ঘটা করে জেঠুর তল্লাশি নেওয়াটা কি খুব মান্যের? জেঠুর অবস্থাটা যে এখন কি, তা শিবাইয়ের অকল্পনীয়। তিনি এখন আর সহজে সিঁড়ি ওঠাউঠি করতে পারেন না বলে দোতলার ঘর থেকে নির্বাসন ঘটেছে। সেই তাঁর নিজস্ব চওড়া তক্তপোষের ঢালাও বিছানায়, যেখানে শিবাইয়ের বিয়ের আগে পর্যন্ত তিনি শুতেন। এখন তিনি নিচের তলায় নিচের বাথরুমের কাছাকাছি একটা সরু ফালতু ঘরে আশ্রয় লাভ করেছেন। রাতে আর কে তার কাছে শুতে আসবে? চাকরটাই থাকে ঘরে। হ্যাঁ, গাঁটটা গোঁটটা চাকর রাখতে হয়েছে তার জন্যে, নইলে কে তাকে সকালে ধরে ধরে বাথরুমে নিয়ে যাবে? আর কে সারা রাত্রির দাবনায় বোতল ধরবে? সকালে কোনো মতে চান সেরে একটু উঠে বসেন বিছানায়, তখন সেই গাঁটটা গোঁটটা মারফত প্রশ্ন আসে, আজ কি খাবেন? এখন কি দুপুরে কি? বড় জেঠু কষ্টে বলেন, ওদের যা সুবিধে হয় তাই দিতে বলগে যা। তা সে সময় একজন কোনো মহিলা সাবধানে ডিঙি মেরে ঘরে ঢুকে। থালায় করে চা আর বিস্কুটের সঙ্গে হয়তোবা 2খানা বেগুনি, কি হয়তোবা 2টো আলু ভাজা। মুড়িটাই ছিল বড় জেঠুর প্রধান ব্রেকফাস্ট, তার সঙ্গে অবশ্যই বেগুনি, ফুলুরি ইত্যাদি। কিন্তু এখন তো আর দন্তহীন মুখে চিবানো চলে না। আশ্চর্য, ওই কিছুদিনের মধ্যেই যে কি করে সমস্ত দাঁতগুলো ফটাফট জবাব দিয়ে বসল। ওই সেদিন পর্যন্তও তো সব খেয়েছেন। হয়তো দুপুরে কোনোদিন বলেন, বড় মাকে বলতো জগা, দুপুরে 2টি খিচুড়ি হতে পারে। কিন্তু ওদিকে বড়বাবু গিন্নিকে শাসান, দোহাই তোমার, ওনার পছন্দসই ওর সেই স্পেশাল ভুনি খিচুড়ি করতে বসো না। নিছক ছেলে ভোলানো একটু করে দিও, আদর করে রিচ খাওয়া খাইয়ে শেষে যদি পেট ছেড়ে দেয় তখন। বড় জেঠুর স্পেশাল ভুনি খিচুড়ি
সে এক বিরাট ইতিহাস, বলতে গেলে মহাভারত। অত বলার সময় নেই। বড় বউ তার পতিদেবতার কথাই শোনে। রাতে আর কিছু খাওয়ার ক্ষমতা নেই বড় জেঠুর। সেই যে আগে গোছাখানে ঘি জবজবে রুটি খেতেন, সেটা কমতে কমতে ক্রমে একখানায় ঠেকেছিল। সেটাও আর পেরে ওঠেন না। দুটো খই দুধ হয়তো, তার সঙ্গে একটা নরম পাকের সন্দেশ, ব্যাস। প্রদীপে তেল ফুরিয়ে শেষ সীমায় পৌঁছেছে। নতুন করে আর তেল জোগানো সম্ভব হচ্ছে না। বোঝাই যায় ফস করে কখন নিভে যাবে। কিন্তু আশ্চর্য, নিভেও নিভছে না। সলতেটাই ধীরে ধীরে পুড়তে থাকে, ধোঁয়া ছড়িয়ে। এখন শরীরের ঠিকঠাক নেই। শীতের দিনে সারা দিন রাত লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন। খাওয়ার সময় একটু মুখ বাড়ান। গরমের দিনে সারা দিন রাত তো অর্ধনগ্ন হয়ে পড়ে থাকেন। সারাক্ষণ একটা হাত পাখা নিয়ে নাড়তে হয় ওই চাকরটাকে। এ ঘরে তো ফ্যান নেই, থাকার কথাও নয়। এটা তো ঘরই নয়। তাছাড়া এখন আর নতুন করে কিছু করানোও সম্ভব নয়। চাকরটা পাখাখানা নাড়েই মাত্র, তা হাওয়া হয় এমন মনে হয় না। তবে নড়ছে যে, সেটা টের পাওয়া যায় বারে বারে পাখাটা মাটিতে ঠোকার আওয়াজে। কারণ গায়ে পাখা ঠেকলে একবার মাটিতে ঠোকাই নাকি বিধি। রাতে শুতে যাওয়ার সময় জেঠুর অন্য ভাইপোরা শাসিয়ে যায়, রাতে ঘুমিয়ে পড়িসনি, পাখার বাতাস করবি। ব্যাস, যে যার ঘরে ফুল স্পিডে পাখা খুলে শুয়ে পড়ে, শীতের রাতে লেপ মুড়ি দিয়ে। পাখা নাড়ায় ছুটি হয়। জেঠুর শিবাইও তাই। বেশির মধ্যে শিবাই শীতের রাতে একটা পাতলা চাদর গায়ে দিয়ে কম হিটারটা চালিয়ে শুয়ে পড়ে। একবার ভেবেছিল এই জিনিসটা জেঠুকে একটা পাঠিয়ে দিলে হয়, কতই বা দাম। পরে চিন্তাটা হাস্যকর লেগেছে। ও বাড়িতে উচিত মতো প্লাগ পয়েন্ট আছে কিনা, বাড়ির সকলে এর যথাযথ ব্যবহার জানে কিনা, জানে বলে মনে হয় না। অতএব শুধু দিন গোনা, কবে সব চিন্তায় জবনিকা পড়বে। এদিকে ঘরে পরে আত্মীয়জনে সবাই শিবায়ের নামে ছিছিকার করছে, অকৃতজ্ঞ বেঈমান ছোটলোক বলে। তবে গজদন্ত মিনারবাসী শিবায়ের কানে সেসব পৌঁছয় না, এই যা। অতএব একই শহরের এক প্রান্তে বসে একজন অহরহ ভেবে চলে, ঠাকুর, কতদিনে এই আয়ুর ঋণ শোধ হবে, এবার নাও। আর অপর প্রান্তে একজন প্রতিক্ষণ ভেবে চলে, ভগবান, আর কবে আমায় আজীবনের ঋণটা শোধ দেবার সুযোগ দেবে? তাড়াতাড়ি একটা কিছু করো, যা হোক কিছু। আরও তাড়াতাড়ির প্রশ্ন, কোম্পানি বলেছে হয়তো বছর 3 জন্য আমেরিকায় পাঠাতে পারে তাকে। তার আগে একটা হেস্তনস্ত হলে বাঁচা যায়। কিন্তু কারো প্রার্থনাই দ্রুত ফলপ্রসূ হচ্ছে না। জেঠুর শিবায়ের মনে ঋণ শোধ সম্পর্কে একটি সোনালী ছবি আঁকা আছে। সে ছবি হচ্ছে জেঠু শ্রাদ্ধে সে এমন ঘটাপটা করবে যা দেখে সবাই তাক লেগে যাবে। ঘরে পরে সবাই ধন্যি ধন্যি করে বলবে, হ্যাঁ, ছেলেটাকে যথার্থ মানুষ করেছিল বটে শ্রীপতি সরকার। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।